আর এই পাশে যে ছবিটা আছে এটা 1932 সালের চ্যাডউইকের পেপার থেকে। এটা আসলে একটা খুব সিম্পল সেটআপ অ্যাটম স্ম্যাশাররা ব্যবহার করতেন, যেখানে একটা সোর্স থাকতো, সোর্সের সামনে একটা টার্গেট ফয়েল থাকতো, সেই ফয়েলটার উপর এই সোর্স থেকে আলফা পার্টিকেলগুলো এসে পড়তো, পড়ে কিছু রেডিয়েশন বেরোতো, যে রেডিয়েশন গুলোকে কোনো ধরনের ডিটেক্টর, সেটা একটা কাউন্টার টাইপ ডিটেক্টর হতে পারে, যারা শুধু বলে দিতে পারে যে হ্যাঁ রেডিও অ্যাক্টিভিটিটা আছে কিনা, এসে ধরা পড়ছে কিনা, সেই ধরনের একটা ডিটেক্টর থেকেও, বা এইখানে অবশ্য ডিটেক্টরটা অন্যরকম। তো যাই হোক, এটা এই ধরনের একটা সিম্পল সেটআপ এরা ইউজ করতো। অ্যাটম স্ম্যাশিংটা শুরু হয়েছিল ওই এনার্জেটিক আলফা পার্টিকেলস ফ্রম রেডিও অ্যাক্টিভ সোর্স, ঠিক আছে, কিন্তু তারপরে ক্রমশ এই অ্যাটম স্ম্যাশারদের গ্রুপটা আরো বড় হতে থাকে, কারণ 1930 সালের শুরুর দিকে তখন আমেরিকাতে অ্যাক্সিলারেটরস মানে কণা ত্বরণ যন্ত্রর আবিষ্কারটা করে ফেলেছেন লরেন্স, এবং ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি ব্রিটেনে, সেখানেও একটা গ্রুপ অফ সায়েন্টিস্টরা শুরু করেছেন যে কণা ত্বরণ যন্ত্র বা অ্যাক্সিলারেটরস। অ্যাক্সিলারেটর হলে আমি এইখানে যখন করছে অ্যাটম স্ম্যাশাররা, তাদের কাছে শুধুমাত্র অস্ত্র, বুলেটটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে আলফা পার্টিকেল, তার এনার্জিটা খুব সীমিত, কাজে আমি একটা নিউক্লিয়াসকে কতটা জানতে পারবো সেটা লিমিটেড হচ্ছে। তখন তারা আস্তে আস্তে আবিষ্কার করেছিলেন এই কণা ত্বরণ যন্ত্র, যেখান থেকে আরো এনার্জেটিক আলফা পার্টিকেলস বা প্রোটন এগুলোকে বার করা যেতে পারে। লোকজন নিউট্রনও ইউজ করতে শুরু করেছিল। একজন বিখ্যাত ব্যক্তি যিনি প্রথম নিউট্রনটা দিয়ে শুরু করেছিলেন, তার নাম এনরিকো ফার্মি। ফার্মি ইটালিতে বসে দেখেছিলেন যে নিউট্রনটা দিয়ে, মানে সেটা কিন্তু নিউট্রন আবিষ্কারের পরে, সেটা 1934 সালে, নিউট্রন আবিষ্কারটা তার আগে হয়ে গেছে, সেইটাই আসবো। এইটা একটা যে স্লাইডটা আমি দেখাতে চাইছি যে পটভূমিটা কি ওদের এক্সপেরিমেন্টের আগে। পটভূমিটা 1909 থেকে 11 যে সময় এক্সপেরিমেন্ট, সেই সময় থেকে রাদারফোর্ড ওই মডেলটা বললেন, মডেল ঠিক বললেন না, মডেলটা দিয়েছিলেন তারপরে। রাদারফোর্ড দেখালেন যে খুব ছোট্ট একটা জায়গায় একটা নিউক্লিয়াস আছে যেটা পজিটিভলি চার্জড, এইটুকু, আর তার বাইরে ইলেকট্রন গুলো ঘুরছে। সেই রেজাল্টের উপর বেস করে এবং অন্যান্য স্পেকট্রোস্কোপিক যে রেজাল্টস গুলো তখন অ্যাভেলেবল ছিল, পাওয়া গেছিল, তার উপর বেস করে নিলস বোর তার বিখ্যাত সোলার মডেলটা দিলেন, মডেল ফর অ্যাটম, প্রথম একটা মডেল ফর অ্যাটম দেওয়া হলো। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, কারণ উনি বললেন যে এইখানে ইলেকট্রন গুলো ওই পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের পাশে যে ঘুরছে, তারা কতগুলো ডিসক্রিট এনার্জি শিলে ঘুরছে, সার্কুলার কতগুলো অরবিটে ঘুরে যাচ্ছে, সেই জন্য এই মডেলটার নাম সোলার মডেল। প্রথম একটা কি বলবো কোয়ান্টাম মেকানিক্স এর আইডিয়া ইভলভ করলো ওই নিউক্লিয়ার মডেলের ক্ষেত্রে বা অ্যাটমিক মডেলের ক্ষেত্রে। এবং তার সাথে এটা বললেন যে ওই রেডিয়েশন যে এমিটেড হয় বা অ্যাবজর্বড হয়, সেটা আমরা সবাই জানি যে যখন এই ট্রানজিশন গুলো তৈরি হয় ফ্রম লোয়ার অরবিট থেকে উপরের দিকে অরবিটে কিংবা উপরের অরবিট থেকে নিচের অরবিটে, তখন এমিশন হচ্ছে, আর নিচের থেকে যখন উপরে যাচ্ছে তখন অ্যাবজর্বড হচ্ছে। এর পরবর্তী যে এক্সপেরিমেন্ট গুলো হলো সেটা 1917 থেকে 1920 এই সময়ের মধ্যে, সেখানে হাইড্রোজেন পরমাণুই যে প্রোটন, এইটা রাদারফোর্ড এস্টাবলিশ করলেন এই এক্সপেরিমেন্টের মধ্যে। উনি একটা নাইট্রোজেন ফয়েলকে আলফা পার্টিকেল দিয়ে হিট করেছিলেন, এগেইন রেডিও অ্যাক্টিভ সোর্স, এবং তারপর এই প্রোটনটাকে উনি আইডেন্টিফাই করেছিলেন। এইটাই প্রথম এভিডেন্স অফ নিউক্লিয়ার রিঅ্যাকশনস। নিউক্লিয়াসের মধ্যে যদি রিঅ্যাকশন ঘটনা হয়, তাহলে এইটা একটা প্রথম এভিডেন্স অফ আ রিঅ্যাকশন। কি হলো না, এই আলফা পার্টিকেলটা নাইট্রোজেন গিয়ে যখন আঘাত করলো, তখন সেই আলফা পার্টিকেল থেকে নাইট্রোজেন অ্যাটম সেটা অ্যাবজর্ব করলো, করে কিছু যেটা তৈরি হলো সেটা হচ্ছে সামথিং লাইক ফ্লোরিন 18, এবং সেই ফ্লোরিন 18 এর থেকে তোমার একটা প্রোটন বেরিয়ে গিয়ে যেটা পড়ে থাকছে সেটা অক্সিজেন 17। কিন্তু এই এক্সপেরিমেন্ট গুলো করতে গিয়ে রাদারফোর্ড ভদ্রলোক কিন্তু অসাধারণ ছিলেন, মানে ওনার চিন্তা ভাবনা, গেস করার ক্ষমতা,
এই এক্সপেরিমেন্ট করতে করতে 1920 সালে একটা মিটিং এ উনি বললেন যে নিউক্লিয়াসের মধ্যে কোনো একটা নিউট্রাল পার্টিকেলও থাকতে পারে, কারণ মাসটাকে এক্সপ্লেইন করা যাচ্ছে না, নিউক্লিয়ার মাসটাকে এক্সপ্লেইন করা যাচ্ছে না, শুধু প্রোটন। তখন শুধু প্রোটন ধরতেন না, ওরা যেটা করতেন যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও আছে, ইলেকট্রনও আছে। এবং এর থেকে রাদারফোর্ড যেটা বললেন যে একটা নিউট্রাল পার্টিকেল আছে, কিন্তু সেটা একটা কম্পোজিট অফ আ চার্জ প্রোটন, পজিটিভলি চার্জ প্রোটন এন্ড অ্যান ইলেকট্রন। তখনও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে 1920 সময় প্রোটন এবং ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে আছে, এইভাবেই বিজ্ঞানীরা ভাবনা চিন্তা করছে। কিন্তু 1920 শেষের দিকে তার মানে কি জানা যাচ্ছে যে সায়েন্টিস্টরা জানেন যে অ্যাটমস আর ডিভিজিবল, কারণ রেডিও অ্যাক্টিভিটি এক্সিস্ট করে। আর কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলস বলতে ওনারা যেটা বলছেন প্রোটনস এন্ড ইলেকট্রনস। নিউট্রনের কথা কেউ জানে না, নিউট্রন তখনও আবিষ্কার হয়। তো এর পরে যে এক্সপেরিমেন্ট গুলো শুরু হলো, এইখানে আমার কিছু ছবি দেখাচ্ছি, মানে এই কিছু ল্যাবরেটরি সেই সময় 1920 এবং পরবর্তী সময়ে যে এক্সপেরিমেন্ট, তখন কিন্তু ফিয়ার্স কম্পিটিশন বিটুইন দ্য সায়েন্টিস্টস, মানে বিভিন্ন ওয়ার্ল্ড ল্যাবরেটরির মধ্যে। এইটা ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি ম্যানচেস্টারে, ইউনাইটেড কিংডমে। এইখানে রাদারফোর্ড কাজ করছেন, রাদারফোর্ডের সাথে চ্যাডউইক এবং আরো অন্যান্য বিখ্যাত বিজ্ঞানীরা কাজ করছেন। এইটা রেডিয়াম ল্যাবরেটরি, যেটা মাদান কুরি প্রতিষ্ঠা করেছিলেন অনেক যুদ্ধ করে, কারণ সেই সময় মাদাম কুরিকে, এই যে গল্পটা খুব ইন্টারেস্টিং, মাদাম কুরি যত আবিষ্কারগুলি দেখা গেছে নোবেল পুরস্কারের জন্য, সেই সবগুলোই কিন্তু একটা গ্যারেজ স্পেসে ল্যাবরেটরি সেট করে নিজের হাতে করা। এই রেডিয়াম ল্যাবরেটরির জন্য ওনাকে স্পেস দেওয়া হচ্ছিল না, কারণ তখনও যদিও উনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন, কিন্তু মহিলা হিসেবে, মহিলা বিজ্ঞানী হিসেবে তখনও ওনাকে যতটা সম্ভব সুযোগ সুবিধা কম দেওয়া হতো। কিন্তু যাই হোক, পরবর্তীকালে উনিও অনেক লড়াই করে এই রেডিয়াম ল্যাবরেটরিটা 1914, মানে সেকেন্ড টাইম নোবেল পুরস্কার পাওয়ার পর, তখন আর লোকে ইগনোর করতে পারছে না। সেই সময় 1914 সালে মাদাম কুরি এই ল্যাবরেটরিটা শুরু করেন। আর এইটা বার্লিনের কাইজার উইলহেম ইনস্টিটিউট, এখানে অটো হান, অটো স্টার্ন, আরেকজন মহিলা লিজে মাইটনার, খুব বিখ্যাত বিজ্ঞানী, ফিজিসিস্ট। এই ভদ্রমহিলার একটা দারুণ গল্প, উনি কোনোদিন নোবেল পাননি, কিন্তু পাওয়া উচিত ছিল। ওনারই তত্ত্বের উপর নির্ভর করে, ওনার মডেলের থেকে নিউক্লিয়ার ফিশনের কি পদ্ধতিতে নিউক্লিয়ার ফিশন হয়, এটা কিন্তু লিজে মাইটনারের দেওয়া, কিন্তু সেটা উনি কোনোদিন তার জন্য নোবেল পাননি। ফিশন এটা আবিষ্কারের জন্য এক্সপেরিমেন্টালিস্ট যারা ছিলেন তারা পুরস্কারটা পেয়েছিলেন, সেখানে লিজে মাইটনার ছিলেন না। এটা একটা ট্র্যাজেডি। এই যে রেডিয়েশন ল্যাবরেটরি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, এইখানে তখন লরেন্স এবং অন্যান্য আরো বিখ্যাত লোকজনরা কাজ করছেন। তাদের মেইন এইমটা ছিল টু ডেভেলপ দ্য অ্যাক্সিলারেটরস। ওরা এটা বুঝছিলেন যে আমাদের ওই রকম স্ম্যাশিং এর জন্য আরো বেশি এনার্জির পার্টিকেল দরকার, এটা রিয়ালাইজ করেছিলেন। এবং 1929-এ অলরেডি লরেন্স তখন মডেল দিয়েছেন যে একটা সাইক্লোট্রন কি করে তৈরি করা যায়, যে আমাদের এখানে ভিএসসিতে কলকাতায় যেরকম সাইক্লোট্রন আছে, কি প্রিন্সিপলে তৈরি করা যায়, তার মডেলটা তখন উনি খাড়া করেছিলেন। এবং 1931-32-তে উনি প্রথম এক্সপেরিমেন্টও করেন। ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতেও হচ্ছিল কাজ, যে কি করে অ্যাক্সিলারেটরস তৈরি করা হয়, কিন্তু তার সব তথ্য সবার কাছে শেয়ার যে হতো তা নয়। তো যাই হোক, এরা তখন তৈরি করছেন। আর এই যে রয়্যাল ইনস্টিটিউট অফ ফিজিক্স, ইউনিভার্সিটি অফ রোম, এইখানে বসে এনরিকো ফার্মি, এমিলিও সেগ্রে, এরা কাজ করে আছে। তার মানে এটা একটা অসাধারণ কম্পিটিশন তখন সারা বিশ্বে। কিন্তু মনে রাখতে হবে, এই যে সময়টা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1-এর ঠিক পরের সময়টা, মানে 1920 থেকে 30 অনেক এক্সপেরিমেন্টস হয়েছে, কিন্তু সেরকম কোনো রেজাল্ট, ফান্ডামেন্টাল রেজাল্ট তখন বেরিয়ে আসেনি।